ভাবা যায় একটা দল যারা পশ্চিমবঙ্গে টানা ৩৪ বছর রাজত্ব করেছে, বিধানসভায় যাদের ছিল একছত্র আধিপত্য, সেই দলটাই আজ প্রায় অদৃশ্য। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এত বড় একটা বদল কিভাবে হলো, এর পেছনের কারণগুলোই বা কি? চলুন আজ এই বিষয়টায় একটু গভীরে গিয়ে খোঁজার চেষ্টা করা যাক। আচ্ছা, একটা ছোট্ট বিষয় ভাবা যাক তো। শেষ নির্বাচনে নিজেদের এলাকার বামফ্রন্ট প্রার্থীর নামটা কি চট করে মনে পড়ে? বা প্রার্থী না হয় বাদই দিলাম, রাজ্য স্তরে মমতা ব্যানার্জি বা শুভেন্দু অধিকারীর মতো কোনো বড় বাম নেতার মুখ কি এখন চট করে মাথায় আসে? এই যে নামটা মনে করতে একটু ভাবতে হচ্ছে, বা হয়তো মনেই পড়ছে না, এটাই কিন্তু সিপিআইএমের আজকের বাস্তব ছবিটা একেবারে স্পষ্ট করে দেয়। যে দলটা একসময় বাংলার রাজনীতি নিয়ন্ত্রণ করত, আজ তাদের প্রার্থীদের নাম বা নেতাদের মুখ সাধারণ মানুষের স্মৃতি থেকে প্রায় মুছে যেতে বসেছে। কিন্তু ছবিটা তো সব সময় এমন ছিল না, তাই না? একটা সময় ছিল যখন বামফ্রন্ট মানেই ছিল এক অপ্রতিরোধ্য শক্তি। চলুন একটু পেছনে ফেরা যাক, দেখে নেওয়া যাক তাদের সেই স্বর্ণযুগের ভিতটা ঠিক কিসের ওপর দাঁড়িয়েছিল। ১৯৭৭ সালে ক্ষমতায় আসার পর জ্যোতি বসুর নেতৃত্বে বামফ্রন্ট একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিল। সেটা হল ভূমি সংস্কার। আর তার ফলও মিলেছিল হাতে নাতে। রাজ্যের কৃষি ব্যবস্থাটাই যেন বদলে গেল। ধান আর আলু উৎপাদনে পশ্চিমবঙ্গ দেশের সেরা হয়ে উঠল। পরে বুদ্ধদেব ভট্টাচার্য যখন এলেন, তিনি বুঝলেন যে শুধু কৃষি দিয়ে ভবিষ্যতে লড়াই জেতা যাবে না, শিল্পও দরকার। তাই তো স্লোগান এলো, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। কিন্তু ভাগ্যের কি পরিহাস, যে শিল্পকে ভবিষ্যৎ ভাবা হয়েছিল সেটাই যেন তাদের পতনের কারণ হয়ে দাঁড়ালো। আর এই পতনের গল্পের সঙ্গে দুটো নাম চিরদিনের জন্য জুড়ে গেল, সিঙ্গুর আর নন্দীগ্রাম। সিঙ্গুরে টাটার ন্যানো ফ্যাক্টরি আর নন্দীগ্রামে কেমিক্যাল হাব, এই দুটো প্রজেক্টের জন্য জমি নেওয়াকে কেন্দ্র করে যে আন্দোলন শুরু হলো, তা দাবানলের মতো ছড়িয়ে পড়ল। বিশেষ করে নন্দীগ্রামের ঘটনা তো সবকিছু ওলটপালট করে দিল। পুলিশের গুলিতে ১৪ জন মানুষের মৃত্যু, আর তার সাথে সরকারের বিরুদ্ধে সরাসরি হিংসার অভিযোগ। বামফ্রন্টের ভাবমূর্তিতে একটা বিরাট ধাক্কা লাগল। এমনকি যারা একসময় বামেদের সবচেয়ে বড় সমর্থক ছিলেন, সেই বুদ্ধিজীবী শিল্পীরাও মুখ ফিরিয়ে নিতে শুরু করলেন। এই কথাটা দেখুন প্রখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের। উনি কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রীর বন্ধু ছিলেন। তার মুখ থেকে যখন বেরোয় এই রাষ্ট্রীয় সন্ত্রাস বর্বর, তখন বোঝা যায় অবস্থাটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ ছিল। বুদ্ধিজীবী মহলের এই মোহভঙ্গই ছিল পতনের একটা স্পষ্ট ইঙ্গিত। আর মানুষের এই ক্ষোভের প্রভাবটা সরাসরি পড়ল ভোটের বাক্সে। ২০১১তে ক্ষমতা থেকে সরে যাওয়ার পর দেখুন কি অবস্থা। আসন সংখ্যা কমতে কমতে ২০২১-এ এসে দাঁড়ালো একেবারে শূন্যে। এই গ্রাফটা দেখলেই বোঝা যায় পতনটা কতটা দ্রুত আর কি সাংঘাতিক ছিল। কিন্তু প্রশ্ন হল, শুধু সিঙ্গুর আর নন্দীগ্রামের ঘটনাই কি এত বড় একটা পতনের জন্য দায়ী? নাকি এর পেছনে আরও অনেক গভীর সমস্যা ছিল, এমন কিছু সমস্যা যা দলটাকে আর ঘুরে দাঁড়াতেই দেয়নি? চলুন এবার সেই কারণগুলোই একটু খুঁজে দেখা যাক। একটা বড় সমস্যা ছিল তাদের আদর্শের সঙ্গে বাংলার সাধারণ মানুষের জীবনের বাস্তবতার একটা বিরাট ফারাক। যেমন ধরুন, বামপন্থী তত্ত্বে আন্তর্জাতিকতাবাদের কথা বলা হয়, কিন্তু বাঙালির মনে তার নিজের ভাষা, নিজের সংস্কৃতি নিয়ে একটা আলাদা গর্ব কাজ করে। আবার ধরুন, তাদের কঠোর ধর্মনিরপেক্ষতার কথা, যা বাংলার ১২ মাসে ১৩ পার্বণের সংস্কৃতির সাথে ঠিকঠাক মিলত না। মানে সাধারণ মানুষ যখন চাকরি, খাওয়ার দাবার এসব নিয়ে ভাবছে, তখন খুব কঠিন কঠিন আদর্শের কথা তাদের মন পর্যন্ত পৌঁছানোটা মুশকিল হয়ে পড়েছিল। শুধু তাই নয়, সমস্যাটা ছিল আরও অনেক দিকে। প্রথমত, জ্যোতি বসু বা বুদ্ধদেব ভট্টাচার্যের পর সেই মাপের কোনো বড় নেতা আর উঠে এলেন না। দ্বিতীয়ত, দলের সংগঠন একেবারে ভেঙে পড়ল। অবস্থা এমন দাঁড়ালো যে অনেক বুথে তারা এজেন্ট পর্যন্ত দিতে পারল না। তৃতীয়ত, কংগ্রেস বা আইএসএফের সাথে জোট করার মতো কিছু কৌশলগত সিদ্ধান্ত মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করল। আর সবশেষে তাদের গায়ে লেগে থাকা অহংকারী ভাবমূর্তি আর অতীতের হিংসার অভিযোগ, সেটাও তারা ঝেড়ে ফেলতে পারল না। তাহলে এখন আসল প্রশ্নটা হল, এই অবস্থা থেকে কি বামফ্রন্টের পক্ষে ফিরে আসা সম্ভব? পথটা যে খুবই কঠিন তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু কিছু সূত্র অনুযায়ী কাজটা একেবারে অসম্ভব নয়।
তবে তার জন্য কিছু জরুরি পদক্ষেপ নিতেই হবে। যেমন সবার আগে নিজেদের পুরনো ভুলগুলো, বিশেষ করে হিংসার যে অভিযোগগুলো আছে সেগুলো খোলাখুলি স্বীকার করতে হবে। এরপর নতুন প্রজন্মকে নতুন মুখকে নেতৃত্বে নিয়ে আসতে হবে। শুধু বিরোধীদের সমালোচনা করলেই চলবে না, মানুষের জন্য তাদের কাছে বিকল্প নীতিটা কি সেটা পরিষ্কার করে বলতে হবে। আর সবচেয়ে জরুরি হল কঠিন তত্ত্বের কথা না বলে সাধারণ মানুষের ভাষায় তাদের মনের কথা বলা। আর হ্যাঁ, সংগঠনটাকে একেবারে গোড়া থেকে, মানে তৃণমূল স্তর থেকে আবার নতুন করে গড়তে হবে। তবে একটা কথা পরিষ্কার, এই বদলটা কিন্তু রাতারাতি হওয়ার নয়। সূত্রগুলো বলছে এটা একটা লম্বা লড়াই, প্রায় ১৫ বছরের একটা রোডম্যাপ, যার কাজটা এখনই শুরু করতে হবে। কারণ মানুষের বিশ্বাস একবার ভেঙে গেলে তা ফিরে পেতে অনেক সময় লাগে। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, বামফ্রন্ট কি পারবে ফিনিক্স পাখির মতো নিজের ছাই থেকে আবার ডানা মেলে উড়তে, নাকি তারা ইতিহাসের পাতায় শুধুই ছাই হয়ে থেকে যাবে? এই প্রশ্নের উত্তর সেটা হয়তো একমাত্র সময়ে দিতে পারবে।